প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম এভরিবডি টু বাদুল্লাহ একাডেমি। বার বিজিএস এমসিকিউ প্রিপারেশনের অংশ হিসেবে আমরা সিআরপিসির সেকশন 80 থেকে প্রথমে আলোচনা শুরু করব। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট সেকশন। সেকশন 87-এ যেটা বলা হয়েছে, আহ, পলাতক ব্যক্তির বিরুদ্ধে হুলিয়াজারি, অর্থাৎ কোনো অপরাধী পলাতক হলে বা গ্রেপ্তারের কোনো সম্ভাবনা না থাকলে আদালত আদালতে হাজির হয়ে বিচারের সম্মুখীন হওয়ার জন্য হুলিয়া জারি করতে পারে আদালত। এবং হাজির হওয়ার জন্য হুলিয়া প্রকাশের তারিখ থেকে ন্যূনতম 30 দিন সময় দেবে আদালত তাকে আদালতে হাজির হতে। এই হুলিয়া আসামির আহ, বাড়ির বা বসবাসের যে সর্বশেষ ঠিকানা, সেই ঠিকানায় সদর দরজায় হুলিয়ার কপি অ্যাফিক্স করতে হবে এবং আদালতের প্রকাশ্য স্থানে এই হুলিয়ার আরেকটা কপি সাটিয়ে দিতে হবে। এইভাবে হুলিয়া জারি করতে হবে। এখন এটা শুনে হয়তো অনেকে ভালো বুঝবেন না যে এই জিনিসটা কি। অর্থাৎ কোনো ব্যক্তির বিরুদ্ধে ক্রিমিনাল মামলা দায়ের হয়েছে এবং পুলিশ তাকে এ পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি বা তিনিও আত্মসমর্পণ করেননি, অথচ ইতিমধ্যে তার বিরুদ্ধে পুলিশ চার্জশিট দাখিল করেছে। অর্থাৎ তার বিরুদ্ধে অপরাধ সংগঠনের অভিযোগ পাওয়া গেছে, আদালত চার্জশিট গ্রহণ করেছে, কিন্তু এখনো এই আসামি তিনি ধরা পড়েননি বা তাকে গ্রেপ্তার করা যায়নি, তিনি নিজ আত্মসমর্পণ করেননি। ঠিক তখন মামলাটিকে রেডি ফর ট্রায়াল করার জন্য এই হুলিয়া জারি করতে হয়। অর্থাৎ আপনি যদি একটা ক্রিমিনাল কোর্টের রেকর্ড দেখেন, দ্যাট ইজ ম্যাজিস্ট্রেট কোর্টের রেকর্ড, তাহলে দেখতে পাবেন যে যে আসামির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে কিন্তু তাকে এখনো পুলিশ গ্রেপ্তার করতে পারেনি বা তাকে গ্রেপ্তার করার আশঙ্কাও নাই, অথচ তার বিরুদ্ধে চার্জশিট এসেছে, তখন তার অনুপস্থিতিতে বিচার করার প্রাথমিক ধাপ হিসাবে তার বিরুদ্ধে হুলিয়া জারি করতে হয়। অর্থাৎ যে আসামি এখনো মামলা দায়ের হওয়ার পর আইন আমলে আসেননি, গ্রেপ্তার হননি, আত্মসমর্পণ করেননি, তাকে বলা হয় ফিউজিটিভ, অর্থাৎ ফেরার আসামি। বাংলায় বলা হয় ফেরার আসামি। আর জামিনে গিয়ে যদি পলাতক হয়, তাহলে তাকে বলা হয় ইংরেজিতে অ্যাবসকন্ডিং। তাহলে যে আসামির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে অথচ তিনি অভিযুক্ত হয়েছেন কিন্তু তিনি আত্মসমর্পণ করেননি বা পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি বা গ্রেপ্তার করার আশঙ্কা নেই, এই ধরনের আসামিকে বলা হয় ফিউজিটিভ একিউজড। ফিউজিটিভ একিউজড। আর জামিনে গিয়ে পলাতক হয় তাকে বলা হয় অ্যাবসকন্ডিং। তো এই ফিউজিটিভ একিউজড এর বিরুদ্ধে মামলার রেকর্ডটাকে রেডি ফর ট্রায়াল করতে হয়। রেডি ফর ট্রায়াল করার জন্য WP&A, আমি ভালো করে বলে আবার শুনুন শব্দটা, WP&A। ডাব্লিউ ফর ওয়ারেন্ট, পি ফর প্রক্লেমেশন, অ্যান্ড একটা এ ফর অ্যাটাচমেন্ট। তাহলে কি দাঁড়ালো? WP&A, ওয়ারেন্ট অফ প্রক্লেমেশন অ্যান্ড অ্যাটাচমেন্ট। তাহলে যে আসামি বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে, চার্জশিট দায়ের হয়েছে কিন্তু তাকে গ্রেপ্তার করা যায়নি, এ ধরনের আসামির বিরুদ্ধে প্রথমে মামলাটাকে রেডি করার জন্য, রেডি ফর ট্রায়াল করার জন্য তাকে তার বিরুদ্ধে হুলিয়া জারি করতে হয়। অর্থাৎ তাকে 30 দিন সময় দিতে হয় যে তার বাড়ির সদর দরজায় একটা সমনের কপি, প্রক্লেমেশন কপি লাগিয়ে দিতে হয়, আদালতের নোটিশ বোর্ডে আরেকটা কপি লাগিয়ে দিতে হয়। এটাকে বলে WP&A, ওয়ারেন্ট অফ প্রক্লেমেশন অ্যান্ড অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্টে কিন্তু আবার সেকশন 80 করতে হয়। 80 করতে হয়। অ্যাটাচমেন্ট কি করবে? সেটা হলো যে যে ক্ষেত্রে আসামির অভিযুক্ত আসামির গ্রেপ্তারের সম্ভাবনা নেই বা যেখানে আসামি নিজে আত্মসমর্পণ করেনি, সেক্ষেত্রে আসামির উপস্থিতিতে বিচার নিশ্চিত করার জন্য পলাতক আসামির স্থাবর এবং অস্থাবর সম্পত্তি ক্রয়ের আদেশ আদালত দিতে পারেন এবং তা আসামির সম্পত্তির দখল,
গ্রহণ, জব্দ করে এবং রিসিভার নিয়োগ করে সেই সম্পত্তি নিলাম বিক্রয় করতে পারেন, বা পছন্দশীল দ্রব্য হলে সেগুলো সঙ্গে সঙ্গে বিক্রয় করতে পারেন। এই দুইটা সেকশনের কার্যক্রম আমাদের বিচার ব্যবস্থায় একসঙ্গে গৃহীত হয়। যদিও 88 এর বিধান হলো যে তার স্থাবর অস্থাবর সম্পত্তি অ্যাটাচ করা যাবে, কিন্তু বাস্তবে এটা এ পর্যন্ত আমাদের ক্রিমিনাল কোড গুলো কার্যকর করেনি, বা এটার কোনো প্র্যাকটিস নেই, বা খুবই রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেসেস। তো এই দুইটা সেকশনের কার্যক্রম একসঙ্গে গ্রহণ করা হয়, এই জন্য বলা হয়েছে ওয়ারেন্ট অফ প্রক্লেমেশন। প্রক্লেমেশন হলো হুলিয়া জারি, ওইটা 87-এ, আর অ্যাটাচমেন্ট হলো সেকশন 88-এ। এই যে এই দুইটা সেকশনের কার্যক্রম ম্যাজিস্ট্রেট কোর্টগুলোতে অথবা অন্যান্য আদালত বা ট্রাইব্যুনালে একসঙ্গে গ্রহণ করা হয়, লেখা হয় যে আগামী এত তারিখ ওয়ারেন্ট অফ প্রক্লেমেশন এন্ড অ্যাটাচমেন্ট। অর্থাৎ এই দিন পুলিশ আহ, একটা রিপোর্ট দেয় যে আসামির বাড়িতে সে গেছে, তার ব্যক্তিগত কোনো কিছু নেই, সে বাবার সংসারে বসবাস করে, এতে তার কোনো ব্যক্তিগত সম্পত্তি না থাকে, অ্যাটাচ করা গেল না, এবং তাকে জানিয়ে দেওয়া হয়েছে যে এই আগামী 30 দিনের মধ্যে তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া গেল। পুলিশের এ ধরনের একটা রিপোর্টের প্রেক্ষিতে আদালত পরবর্তী কার্যক্রমে অগ্রসর। এইটাকে বলা হচ্ছে WP&A। তো সেকশন 87 এবং 88 এই দুটো খুবই খুবই ইম্পর্টেন্ট। এই দুটো কার্যক্রম প্রতিনিয়ত আদালতে হয়, এই দুটো সেকশন খুবই প্র্যাকটিক্যাল। এই দুটো সেকশন থেকে অবশ্যই কোশ্চেন আসার সম্ভাবনা আছে, তো এই দুটো সেকশন ভালো করে পড়বেন। এরপর আসেন সেকশন 89। এখানে বলা হয়েছে যে প্রকৃত সম্পত্তি ফেরত দেওয়া। অর্থাৎ এই যে 88-এর বিধান অনুযায়ী আসামির সম্পত্তি ক্রয় করা হলো, এই ক্রয়ের 2 বছরের মধ্যে যদি আসামি উপস্থিত হয় বা তাকে গ্রেপ্তার করা হয়, তাহলে তিনি সেই সম্পত্তিটা ফেরত চাইতে পারেন, অথবা যদি ইতিমধ্যে বিক্রি করে দেওয়া হয় সে সম্পত্তি বিক্রয়লব্ধ অর্থটা তিনি ফেরত চাইতে পারেন। এটা বলা হয়েছে 89। এটার কন্ডিশন হলো যে উইদিন 2 ইয়ার্স ফ্রম দ্য ডেট অফ অ্যাটাচমেন্ট আসামিকে আত্মসমর্পণ করতে হবে, অথবা পুলিশ তাকে গ্রেপ্তার করবে। এই দুটার যে কোনো একটা প্রেক্ষিতে তিনি এই অ্যাটাচকৃত সম্পত্তিটা ফেরত চাইতে পারবেন। এইটা 89-এ বলা হয়েছে। এরপরে সেকশন 94, এখানে যে জিনিসটা বলা হয়েছে যে পিনল কোড 1860-এর 403, 406, 408, 409, কিংবা 421 থেকে 424, বা 465 থেকে 477A, এইগুলো ধারার যদি মামলা হয়, এগুলো সকলে জানেন আপনার আত্মসাৎ, ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট, জালিয়াতি ইত্যাদি ইত্যাদি। এই ধরনের মামলা যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে হয়, তাহলে তার ব্যাংক অ্যাকাউন্ট যদি জব্দ করার প্রয়োজন হয় বা কোনো ডকুমেন্টস নিতে হয়, আহ, তাহলে আহ, আদালত কোনো পারমিশনের দরকার নেই। কিন্তু এই সেকশনগুলো ব্যতীত যদি আহ, অন্য কোনো মামলা হয়, এবং সেক্ষেত্রে পুলিশ যদি ব্যাংকের কোনো আহ, নথি উপস্থাপনের প্রয়োজন মনে করে, তাহলে সেক্ষেত্রে আহ, দায়রা জজের পূর্বানুমতি লাগবে। তাহলে এইটা সেকশন আমি আবার বলি যে পিনল কোড 1860-এর 304, 406, 408, 409, অথবা 421 থেকে 424, কিংবা 465 থেকে 477 ধারার মামলা ব্যতীত ব্যাংকের কোনো ডকুমেন্টস আদালতে উপস্থাপনের নির্দেশ কোনো পুলিশ অফিসার দায়রা জজের পূর্বানুমতি ব্যতীত দিতে পারবে না। তাহলে অর্থ দাঁড়ালো কি, এই পিনাল কোডের এই ধারাগুলোর মামলা যদি হয় 403, 404, 408, 409, 421 থেকে 425, 465 থেকে 777, এই ধরনের মামলাগুলো হলে পুলিশ নিজে থেকে ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে কাগজপত্র খোঁজখবর নিতে পারবে, জব্দ করতে পারবে। কিন্তু অন্য কোনো মামলা সম্পর্কিত যদি হয়, তাহলে ব্যাংকের যদি ডকুমেন্টস কালেক্ট করতে চায়, তাহলে তদন্ত করে পুলিশ অফিসারকে দায়রা জজের অনুমতি নিতে হবে। তার আগে তিনি সরাসরি ব্যাংকে গিয়ে এই কাগজপত্র সংগ্রহ করতে পারবেন না। এরপরে আসেন সেকশন 96 সাবসেকশন 2-তে। এখানে তল্লাশি পরোয়ানা জারির কথা বলা হয়েছে। এখানে মেইনলি বলা হয়েছে যে যে কোনো জেলা ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যাকে বলা হয়, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এই 3 ধরনের ম্যাজিস্ট্রেট ব্যতীত
অন্য কোনো ম্যাজিস্ট্রেট, পোস্টাল ডিপার্টমেন্ট কিংবা টেলিগ্রাফ বোর্ডের কোনো দলিল, পার্সেল বা অন্য কোনো দলিল তল্লাশির নির্দেশ দিতে পারবে না। তো এই সেকশনগুলোর মধ্যে খুব খুব ইম্পর্টেন্ট হলো 87, 88, 89। এবং এখন যেহেতু কোশ্চেন হয় অনেক ক্ষেত্রে ফেল করে দেওয়ার জন্য, যেগুলো কলেজ ইউনিভার্সিটিতে পড়ানো হয় না, সেই ধরনের কোশ্চেন বেশি হয়। এতে আমি যে সেকশনগুলো পড়াচ্ছি সেই সেকশনগুলো আপনারা ভালো করে পড়বেন এবং একদম ফিজিক্যালি বেয়ার এক থেকে পড়বেন। ওই নীলক্ষেতের বাংলা বই, চটি বই থেকে যদি পড়েন তাহলে কিন্তু বিপদে পড়ার সম্ভাবনা আছে। কেন সম্ভাবনা আছে? যে সেখানে অনেক সময় কোনো কোনো প্রকাশক এরকম হতে পারে যে তারা কোনো এক সময় একটা পাণ্ডুলিপি লিখে নিয়েছে, কিন্তু সেটার আর অনেক আইন পরিবর্তন হয়েছে কিন্তু তিনি আর পরিবর্তন করেননি। লেখকের কাছে যেতে হলে তো আবার টাকা পয়সা চাবে লেখক, এই জন্য তার কাছে আর যান না। যার জন্য পুরনো জিনিস তার বারবার ছাপান নতুন সাল দিয়ে। কেউ কেউ এ ধরনের কাজ করতে পারে। এই জন্য আপনি যখন বার বা বিজেএস এর প্রিপারেশন নেবেন তখন অবশ্যই অনলাইনে যে বিডি লজ আছে এখান থেকে সেকশন গুলো আগে একবার করে দেখে পড়বেন। এই সেকশনটা হলো অথেন্টিকেট, এখানে আপনার ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনি যে সেকশনটা পড়বেন বা আমি যে সেকশন গুলো বলে দিচ্ছি এগুলো থেকে প্রায় 70-80% কোশ্চেন আসার সমূহ সমূহ সম্ভাবনা আছে। এর আগে একবার আমি পড়িয়েছিলাম, 84টা কোশ্চেন কমন পড়েছিল, একবার 69টা পড়েছিল, একবার 51টা পড়েছিল। 3বার আমি এই কোচিংটা করিয়েছিলাম। তো সেখানকার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি আমি যে সেকশন গুলো পড়াচ্ছি এগুলো তো সব প্র্যাকটিক্যাল আসপেক্টস পড়ানো হচ্ছে। এই জন্য এখান থেকে কোশ্চেন আসার সমূহ সম্ভাবনা থাকবে, কারণ এগুলো সব প্র্যাকটিক্যাল সেকশন। তো এই সেকশন গুলো আপনি অবশ্যই বেয়ার এক থেকে পড়বেন, বাজারের কোনো কেনা বই থেকে পড়বেন না, তাতে ভুল হওয়ার সম্ভাবনা থেকে যাবে। তো আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে? আপনি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কে কোন জেলা থেকে দেখতেছেন, কোন শহর থেকে দেখতেছেন আপনি আমাদের জানাতে পারেন, এবং কোনো যদি এক্সপ্লেনেশন দরকার হয় তাহলে আপনি কমেন্টসে জানাতে পারেন। তো থ্যাংক ইউ অ্যাগেইন ফর ওয়াচিং আওয়ার ভিডিও, এবং বাদল একাডেমির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আপনাদের প্রিপারেশন ভালো হোক। এবং আপনারা জানেন আমরা বার প্রফেশনাল ট্রেনিং কোর্স কন্ডাক্ট করি। আপনারা আইনজীবী প্রশিক্ষণ নেওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং অনলাইন এমসিকিউ টেস্ট যাওয়ার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ এগেইন অন বিহাফ অফ বাদুল্লাহ।